নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ক্লাসিক স্টেশনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের পড়ে শোনাব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিন্দুর ছেলে তৃতীয় পর্ব। আগের পর্বগুলি যারা এখনো শোনেননি তাদের জন্য এই গল্পের ডেসক্রিপশন বক্সে লিংক আমি দিয়ে রাখব, সেখান থেকে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। গল্পটি অবশ্যই আপনারা পুরোটা শুনবেন, আর যদি আপনাদের ভালো লাগে তাহলে গল্পে একটি লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই রকমই ভিন্ন স্বাদের গল্প প্রতিনিয়ত শোনার জন্য। শুনতে থাকুন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিন্দুর ছেলে তৃতীয় পর্ব। বিন্দু বাপের বাড়ি হইতে ফিরিয়া আসিবার দিন দশেক পরে একদিন মধ্যাহ্নে অন্নপূর্ণা তাহার ঘরে ঢুকিতে ঢুকিতে বলিলেন, ছোট বউ। ছোট বউ একরাশ ময়লা জামা কাপড়ের সম্মুখে স্তব্ধ হইয়া বসিয়াছিল। অন্নপূর্ণা বলিলেন, ধোপা এসেছে? ছোট বউ কথা কহিল না। অন্নপূর্ণা এইবার তাহার মুখের ভাব লক্ষ্য করিয়া ভয় পাইলেন। উদ্বিগ্ন হইয়া জিজ্ঞাসা করিলেন, কি হয়েছে রে? বিন্দু আঙুল দিয়া ছোট ছোট দুই টুকরো পোড়া সিগারেট দেখাইয়া দিয়া বলিল, অমূল্যের জামার পকেট থেকে বেরুলো দিদি। অন্নপূর্ণা নির্বাক হইয়া দাঁড়াইয়া রহিলেন। বিন্দু সহসা কাঁদিয়া ফেলিয়া বলিল, তোমার দুটি পায়ে পড়ি দিদি, ওদের বিদায় করো, না হয় আমাদের কোথাও পাঠিয়ে দাও। অন্নপূর্ণা জবাব দিতে পারিলেন না, আরো কিছুক্ষণ নিঃশব্দে দাঁড়াইয়া থাকিয়া চলিয়া গেলেন। অপরাহ্নে অমূল্য স্কুল হইতে ফিরিয়া খাবার খাইয়া খেলা করিতে গেল। বিন্দু একটি কথাও বলিল না। ভৈরব চাকর নালিশ করিতে আসিল, নরেনবাবু বিনা দোষে তাহাকে চপেটাঘাত করিতেছে। বিন্দু বিরক্ত হইয়া বলিল, উফ, দিদিকে বল গে। আদালত হইতে ফিরিয়া আসিয়া মাধব কাপড় ছাড়িতে ছাড়িতে কি একটা ক্ষুদ্র পরিহাস করিতে গিয়া ধমক খাইয়া চুপ করিল। অদৃশ্যে যে কত বড় ঝড় ঘনাইয়া উঠিতেছে বাড়ির মধ্যে তাহা কেবল অন্নপূর্ণাই টের পাইলেন। উৎকণ্ঠায় সমস্ত সন্ধ্যাটা ছটফট করিয়া একসময় নির্জনে পাইয়া তিনি ছোট বউয়ের হাতখানি ধরিয়া ফেলিয়া মিনতির স্বরে বলিলেন, হাজার হোক, সে তোরই ছেলে, এইবারটি মাপ কর, বরং আড়ালিটিকে ধমক দে। বিন্দু বলিল, আমার ছেলে নয় সে কথা আমিও জানি, তুমিও জানো, মিছিমিছি কতগুলো কথা বাড়িয়ে দরকার কি দিদি? অন্নপূর্ণা বলিলেন, ওরে, আমি নই, তুই তার মা, আমি তো তোকেই দিয়েছি। যখন ছোট ছিল খাইয়েছি, পড়িয়েছি, এখন বড় হয়েছে, তোমাদের ছেলে তোমরা নাও, আমাকে এবার রেহাই দাও। বলিয়া বিন্দু চলিয়া গেল। রাত্রে কাঁদো কাঁদো মুখে অমূল্য অন্নপূর্ণার কাছে শুইতে আসিল। অন্নপূর্ণা ব্যাপার বুঝিয়া বিরক্ত হইয়া বলিলেন, এখানে কেন? যা এখান থেকে, যা বলছি। অমূল্য ফিরিয়া দেখিল তাহার পিতা ঘুমাইতেছেন। সে কোনো কথাটি না বলিয়া আস্তে আস্তে চলিয়া গেল। সকালবেলা কদম রান্নাঘরে ইঁটো বাসন তুলিতে আসিয়া দেখিল বারান্দার এক কোণে কতকগুলো কাঠকুটোর উপর অমূল্য পড়িয়া ঘুমাইতেছে। সে ছুটিয়া গিয়া বিন্দুকে তুলিয়া আনিল। অন্নপূর্ণাও ঘুম ভাঙিয়া বাহিরে আসিয়াছিলেন, কাছে আসিয়া দাঁড়াইলেন। বিন্দু তীক্ষ্ণভাবে বলিল, রাত্রে বড়গিন্নি বুঝি তাড়িয়ে দিয়েছিলে? ও থাকলে ঘুমের ব্যাঘাত হয় না? ছেলের অবস্থা দেখিয়া ক্ষোভে দুঃখে তাহার নিজের চোখেও জল আসিতেছিল, কিন্তু বিন্দু নিষ্ঠুর তিরস্কারে জ্বলিয়া উঠিয়া বলিলেন, নিজের দোষ তুই পরের ঘাড়ে তুলে দিতে পারলেই বাঁচিস। বিন্দু ছেলেকে তুলিতে গিয়া দেখিল তাহার গা গরম, জ্বর হইয়াছে।
কহিল, সারা রাত কার্তিক মাসের হিমে জ্বর হবেই তো, এখন ভালো হলে বাঁচি। অন্নপূর্ণা ব্যগ্র হইয়া ঝুঁকিয়া পড়িয়া বলিলেন, জ্বর হয়েছে, কই দেখি। বিন্দু সজোরে তাহার হাত ঠেলিয়া দিয়া বলিল, থাক, আর কাজ নেই। বলিয়া ঘুমন্ত ছেলেকে স্বচ্ছন্দে কোলে তুলিয়া অন্নপূর্ণার প্রতি একবার দৃষ্টি নিক্ষেপ করিয়া নিজের ঘরে চলিয়া গেল। ৫-৬ দিনেই অমূল্য আরোগ্য হইয়া উঠিল বটে, কিন্তু বড় জায়ের অপরাধটা বিন্দু মার্জনা করিল না। সেই দিন হইতে সে ভালো করিয়া কথা পর্যন্ত বলিত না। অন্নপূর্ণা মনে মনে সমস্তই বুঝিলেন, অথচ তিনিও মৌন হইয়া রহিলেন। সকলের সম্মুখে সমস্ত অপরাধ বিন্দু যে তাহারই উপর তুলিয়া দিয়াছে, এ অন্যায় তিনিও ভুলিতে পারিলেন না। এইটি একদিন কি একটা কথার পর তিনি এলোকেশের কাছে বলিয়া ফেলিলেন, ওর জ্বর হয়েছে তো ছোট বউয়ের জন্য, ও যে মরেনি ওই ওর ভাগ্যি। কথাটা এলোকেশী বিন্দুর গোচর করিতে লেশমাত্র বিলম্ব করিলেন না। বিন্দু মন দিয়া শুনিল, কিন্তু কোনো কথা কহিল না। সে যে শুনিয়াছে তাহাও এলোকেশী ভিন্ন আর কেহ জানিল না। বিন্দু বড় জায়ের সহিত একেবারে কথাবার্তা বন্ধ করিয়া দিল। কয়েকদিন হইতে নতুন বাটিতে জিনিসপত্র সরানো হইতেছিল। কাল সকালেই উঠিয়া যাইতে হইবে। যাদব ছেলেদের লইয়া সে বাড়িতেই ছিলেন। মাধব মকদ্দমা উপলক্ষে অন্যত্র গিয়াছিলেন, তিনিও ছিলেন না। ইতিমধ্যে এ বাড়িতে এক বিষম কাণ্ড ঘটিল। সন্ধ্যার সময় মাস্টার পড়াইতে আসিয়াছিল। কি মনে করিয়া বিন্দু তাহাকে ডাকাইয়া পাঠাইল। বলিল, কাল থেকে ও বাড়িতে গিয়ে পড়াবেন। মাস্টার মশাই যে আজ্ঞা বলিয়া চলিয়া যাইতেছিল। বিন্দু প্রশ্ন করিল, আপনার ছাত্রটি আজকাল পড়ে কেমন? মাস্টার বলিল, লেখাপড়ায় সে বরাবরই ভালো, প্রতিবারই তো প্রথম হয়। বিন্দু কহিল, তা হয়, কিন্তু আজকাল চুরুট খেতে শিখেছে যে। মাস্টার বিস্মিত হইয়া বলিল, চুরুট খেতে শিখেছে? পরক্ষণে নিজেই বলিল, আশ্চর্য নয়, ছেলেরা সমস্তই দেখা দেখি শেখে। কার দেখে শিখেছে? মাস্টার মশাই চুপ করিয়া রহিল। বিন্দু বলিল, ওর বাবাকে ও কথা জানাবেন। মাস্টার মাথা নাড়িয়া বলিল, এই দেখুন না, আজ ৫-৭ দিনের কথা, স্কুলের পথে এক উড়ে মালির বাগানে ঢুকে তার অসময়ের আম পেড়ে গাছ ভেঙে তাকে মারধর করে এক কাণ্ড করেছে। বিন্দু রুদ্ধ নিঃশ্বাসে বলিল, তারপর? উড়ে হেডমাস্টারকে বলে দেয়, তিনি ১০ টাকা জরিমানা করিয়ে তাকে তা দিয়ে শান্ত করেছেন। বিন্দু বিশ্বাস করিতে পারিল না, বলিল, আমার অমূল্য ছিল, সে টাকা পাবে কোথায়? মাস্টার কহিল, তা তো জানি না, কিন্তু সেও ছিল, এবারই নরেনবাবুও ছিল, আরও ৩-৪ জন স্কুলের বদমাস ছেলে ছিল। এই কথা আমি হেডমাস্টার মশাইয়ের কাছে শুনেছি। বিন্দু বলিল, টাকাও আদায় হয়ে গেছে? আগে হ্যাঁ, তাও তো শুনেছি। আচ্ছা, আপনি যান। বলিয়া বিন্দু সেইখানেই বসিয়া রহিল। তাহার মুখ দিয়া শুধু অস্ফুটে বাহির হইল, আমাকে না জানিয়ে টাকা দিলে? এত সাহস এ বাড়িতে কার? একে তাহার মন খারাপ, তাহাতে দিদির সহিত কথাবার্তা বন্ধ। তাহার উপর এই সংবাদ বিন্দুকে হিতাহিত জ্ঞানশূন্য করিয়া তুলিল। সে উঠিয়া গিয়া রান্নাঘরে ঢুকিল। অন্নপূর্ণা রাত্রির জন্য তরকারি কুটিতেছিলেন। মুখ তুলিয়া ছোট বউয়ের মেঘাচ্ছন্ন মুখের দিকে চাহিয়া দেখিলেন। বিন্দু কহিল, দিদি, এর মধ্যে অমূল্যকে টাকা দিয়েছ?
অন্নপূর্ণা ঠিক এই আশঙ্কাই করিতেছিলেন। ভয়ে তাহার গলা কাঠ হইয়া গেল। মৃদুস্বরে বলিলেন, কে বললে? বিন্দু কহিল, সেটা দরকারি কথা নয়। দরকারি কথা হলো সেই বা কি বলে নিলে, আর তুমি বা কি বলে দিলে। অন্নপূর্ণা নিস্তব্ধ হইয়া রহিলেন। বিন্দু বলিল, তুমি চাও না যে আমি তাকে শাসন করি, সেই জন্যই আমাকে লুকিয়েছ। অমূল্য আর যাই করুক, মিথ্যে কথা গুরুজনের কাছে বলবে না। তুমি জেনে শুনে দিয়েছ, সত্যি কি না? অন্নপূর্ণা আস্তে আস্তে বলিলেন, হ্যাঁ সত্যি, কিন্তু এইবারটি তাকে মাপ কর। আমি মাপ চাচ্ছি তার হয়ে। বিন্দুর বুকের ভিতর পুড়িয়া যাইতেছিল। বলিল, একটিবার? আজ থেকে চিরকালের জন্য মাপ করলুম, আর বলবো না, আর কখনো কথা কব না। সে যে এমনি করে চোখের সামনে একটু একটু করে উচ্ছন্ন যাবে, তা সইতে পারবো না। তার চেয়ে এক্কেবারে যাক। কিন্তু তোমার কি আস্পর্ধা? শেষ কথাটা অন্নপূর্ণাকে তীক্ষ্ণভাবে বিঁধিল। তথাপি তিনি নিরুত্তরে বসিয়া রহিলেন। কিন্তু বিন্দু যত বকিতেছিল, তাহার ক্রোধ উত্তরোত্তর ততই বাড়িতেছিল। সে পুনরায় চেঁচাইয়া বলিল, সব কথায় তুমি ন্যাকা সেজে বলো, এইবারটি মাপ কর। কিন্তু দোষ তো তার তত নয় যতটা তোমার। তোমাকে আমি মাপ কখনো করব না। বাটির দাসী চাকরেরাও আড়ালে দাঁড়াইয়া শুনিতেছিল। অন্নপূর্ণার আর সহ্য হইল না। তিনি বলিলেন, কি করবি? ফাঁসি দিবি? বন্যিতে আহুতি পড়িল। বিন্দু বারুদের মতো জ্বলিয়া উঠিয়া বলিল, সেই তোমার উপযুক্ত শাস্তি দিদি। নিজের ছেলেকে 2 টাকা দিয়েছি, এই অপরাধ? কি কথায় কি কথা আসিয়া পড়িল। বিন্দু আসল কথা ভুলিয়া গিয়া বলিয়া বসিল, তাই বা দেবে কেন? নষ্ট করবার টাকা আসে কোথা থেকে? অন্নপূর্ণা বলিলেন, টাকা তুই নষ্ট করিস নে? আমি করি আমার টাকা, তুমি নষ্ট করো কার টাকা শুনি? অন্নপূর্ণা এবার ভয়ঙ্কর ক্রুদ্ধ হইয়া উঠিলেন। তিনি নিঃস্ব ঘরের মেয়ে ছিলেন। মনে করিলেন বিন্দু সেই ইঙ্গিতই করিয়াছে। দাঁড়াইয়া উঠিয়া বলিলেন, তুই না হয় মস্ত বড় লোকের মেয়ে, কিন্তু তাই বলে আর কেউ যে 2 টাকাও দিতে পারে না, সে অহংকার করিস নে। বিন্দু বলিল, সে অহংকার আমি করিনি, কিন্তু তুমিও ভেবে দেখো, 1 পয়সাও দিতে গেলে তুমি কার পয়সা দাও? অন্নপূর্ণা চেঁচাইয়া উঠিলেন, কার পয়সা দিই মানে? তো যা মুখে আসে তাই বলিস? যা, দূর হয়ে যা সামনে থেকে। বিন্দু বলিল, দূর আমি রাত পোহালেই হব, কিন্তু কার পয়সা খরচ করো সেটা দেখতে পাও না? কার রোজগারে খাচ্ছ পড়ছ সেটা জানো না? হঠাৎ কথাটা বলিয়া ফেলিয়া বিন্দু স্তব্ধ হইয়া থামিল। অন্নপূর্ণার মুখ সাদা হইয়া গিয়াছিল। তিনি ক্ষণকাল নির্নিমেষ চোখে ছোট বউয়ের মুখের প্রতি চাহিয়া বলিলেন, তোমার স্বামীর রোজগারে খাচ্ছি পড়ছি, আমি তোমার দাসীবাদী, উনি তোমার চাকর বাকর, এই না তোর মনের কথা? তা এতদিন বলিসনি কেন? তাহার ওষ্ঠাধর বারংবার কাঁপিয়া উঠিল। তিনি দাঁত দিয়া অধর চাপিয়া ধরিয়া এক মুহূর্ত স্থির থাকিয়া বলিলেন, কোথা ছিলি ছোট বউ? যখন ছোট ভাইকে পরাবার মতো ও 2খানি কাপড় একসঙ্গে কিনে পরেনি? কোথা ছিলি তুই যখন ঘর পুড়ে গেছে, গাছতলায় একবেলা রেঁধে খেয়ে এই পৈতৃক ভিটেটুকু খাড়া করেছিল? বলিতে বলিতেই তাহার 2 চোখ দিয়া দরদর করিয়া জল ঝরিয়া পড়িল। আঁচল দিয়া মুছিয়া ফেলিয়া বলিলেন, ও যদি জানত তোদের মনের কথা, কখনো এমন আফিং খেয়ে চোখ বুজে হুঁকায় নল মুখে দিয়ে আরামে দিন কাটাতে পারত না। সে লোকও নয় রে। ওকে জানে তোর স্বামী, ওকে জানে স্বর্গের দেবতারা।
আজ আমায় ছুতো করে তুই তাকে অপমান করলি? স্বামী অভিমানে অন্নপূর্ণার বুক ফুলিয়া ফুলিয়া উঠিতে লাগিল। বলিলেন, ভালোই হলো জানিয়ে দিলি। সতী আত্মহত্যা করেছিল, আমিও দিব্যি করছি। বরং পরের বারে রেঁধে খাবো, তবুও তোদের ভাত আর খাবো না। তুই কি করলি? ওকে অপমান করলি। ঠিক এই সময়ে যাদব প্রাঙ্গণে আসিয়া দাঁড়াইয়া ডাকিলেন, বড় বউ। স্বামীর কণ্ঠস্বরে তাহার অভিমান ঝটিকা ক্ষুব্ধ সাগরের মতো উত্তাল হইয়া উঠিল। ছুটিয়া বাহিরে আসিয়া বলিলেন, ছি ছি, যে লোক নিজের মাগ ছেলেকে খেতে দিতে পারে না, তার গলায় দড়ি দেবার মতো দড়ি জোটে না কেন? যাদব হতবতী হইয়া গিয়া বলিলেন, কি হলো গো তোমার? কি হলো? কিচ্ছু না। ছোট বউয়া স্পষ্ট করে বলে দিলে, আমি তার দাসী, তুমি তার চাকর। ঘরের ভিতর বিন্দু জিভ কাটিয়া কানে আঙুল দিল। অন্নপূর্ণা কাঁদিতে কাঁদিতে বলিলেন, আমার একটা পয়সা কাউকে হাত তুলে দেবার অধিকার নেই। তুমি বেঁচে থাকতেও আজ আমাকে এই কথা শুনতে হলো। আজ তোমার সামনে দাঁড়িয়েই শপথ করছি, ওদের ভাত খাবার আগে যেন আমার বেটার মাথা খেতে হয়। বিন্দুর অবরুদ্ধ কর্ণরন্ধ্রে এ কথা অস্পষ্ট হইয়া প্রবেশ করিল। সে অস্ফুটে কি করলে দিতে বলিয়া সেইখানেই ঘাড় কচিয়া আজ ১২ বর্ষ পরে অকস্মাৎ মূর্ছিত হইয়া পড়িল। নতুন বাড়িতে যাদব, অন্নপূর্ণা ও অমূল্য ব্যতীত আর সকলেই আসিয়াছিল। বাহির হইতে বিন্দুর পিসি, পিসির মেয়ে, নাতি নাতনি, বাপের বাড়ি হইতে তাহার বাপ মা, তাহাদের দাস দাসী প্রভৃতিতে সমস্ত গৃহ পরিপূর্ণ হইয়া গিয়াছিল। এখানে আসিবার দিনটিতে শুধু বিন্দুকে কিছু বিমনা দেখাইয়াছিল, কিন্তু পরদিন হইতে সেই ভাব কাটিয়া গেল। রাগ পড়িলে অন্নপূর্ণা আসিবেন, ইহাতে বিন্দুর লেশমাত্র সংশয় ছিল না। এখানে পূজা দিয়া লোকজন খাওয়াইতে হইবে, সে তাহারই উদ্যোগ আয়োজনে ব্যস্ত হইয়া পড়িল। বিন্দুর বাপ জিজ্ঞাসা করিলেন, মা, তোর ছেলেকে দেখছি না যে? বিন্দু সংক্ষেপে কহিল, সে ও বাড়িতে আছে। মা প্রশ্ন করিলেন, তোর যা বুঝি আসতে পারলেন না? বিন্দু কহিল, না। তিনি নিজেই তখন বলিলেন, সবাই এলে ও বাড়িতেই বা থাকে কে? পৈতৃক ভিটে, বন্ধ করেও তো রাখা চলে না। বিন্দু চুপ করিয়া কাজে চলিয়া গেল। যাদব এ কয়দিন প্রত্যহ সন্ধ্যার সময় একবার করিয়া বাহিরে আসিয়া বসিতেন, কথাবার্তা বলিয়া সংবাদ লইয়া ফিরিয়া যাইতেন, কিন্তু ভিতরে ঢুকিতেন না। গৃহপূজার পূর্বের রাত্রে তিনি ভিতরে ঢুকিয়া এলোকেশিকে ডাকিয়া তত্ত্ব লইয়াছিলেন। বিন্দু জানিতে পারিয়া আড়ালে দাঁড়াইয়া শুনিতে লাগিল। পিতার অধিকেই ভাসুরের কাছে ছোটবেলা হইতে সেদিন পর্যন্ত সে কত আদরই না পাইয়াছে, কত স্নেহের ডাক শুনিয়াছে। যাদব মা বলিয়া ডাকিতেন, কোনোদিন বৌমা পর্যন্ত বলেন নাই। এই ভাসুরের কাছে জায়ের সহিত কলহ করিয়া কত নালিশি করিয়াছে, কোনটি তাহার কোনো দিনও উপেক্ষিত হয় নাই। আজ তাহার কাছে অপরিসীম লজ্জায় বিন্দুর কণ্ঠ রোধ হইয়া গেছে। যাদব চলিয়া গেলেন। সে নিভৃতে ঘরের মধ্যে মুখে আঁচল গুছিয়া ফুপিয়া ফুপিয়া কাঁদিতে লাগিল। চারিদিকে লোক, পাছে কেউ শুনিতে পায়। পরদিন সকালবেলা বিন্দু স্বামীকে ডাকাইয়া আনিয়া বলিল, বেলা হচ্ছে, পুরুত বসে আছেন, বড়ঠাকুর এখনো তো এলেন না। মাধব বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিল, তিনি কেন? বিন্দু ততধিক বিস্মিত হইয়া বলিল, তিনি কেন? তিনি ছাড়া এসব করবে কে? মাধব বলিল,
হয় আমি করব, না হয় ভগ্নিপতি প্রিয়বাবু তো আছেন, দাদা আসতে পারবেন না। বিন্দু ক্রুদ্ধ হইয়া বলিল, আসতে পারবেন না বললেই হলো? তিনি থাকতে কি কারো অধিকার আছে? না না, সে হবে না। তিনি ছাড়া আমি কাউকে কিচ্ছু করতে দেব না। মাধব বলিল, তবে বন্ধ থাক, তিনি বাড়ি নেই, কাজে গেছেন। এ সমস্ত বড়গিন্নির মতলব, তাহলে সেও আসবে না দেখছি। বলিয়া বিন্দু কাঁদো কাঁদো হইয়া চলিয়া গেল। তাহার কাছে পূজা অর্চনা, উৎসব আয়োজন, খাওয়ানো দাওয়ানো সমস্তই এক মুহূর্তে একেবারে মিথ্যা হইয়া গেল। 3 দিন ধরিয়া অনুক্ষণ সে এই চিন্তাই করিয়াছে, আজ বড়ঠাকুর আসিবেন, দিদি আসিবেন, অমূল্য আসিবে। আজিকার সমস্ত দিনব্যাপী কাজকর্মের উপর সে যে মনে মনে তাহার কতখানি নির্ভর করিয়া নিশ্চিন্ত হইয়া বসিয়াছিল, সে কথা সে ছাড়া আর কেহই জানিত না। স্বামীর একটা কথায় সে সমস্ত মরীচিকার মতো অন্তর্ধান হইয়া যাইবা মাত্রই উৎসবের বিরাট পণ্ডশ্রম পাষাণের মতো তাহার বুকের উপর চাপিয়া বসিল। এলোকেশী আসিয়া বলিলেন, ভাঁড়ারের চাবিটা একবার দাও তো ছোট বউ, ময়রা সন্দেশ নিয়ে এসেছে। বিন্দু শান্তভাবে বলিল, ওইখানে কোথাও এখন রাখো ঠাকুরছি, পরে হবে ওসব। কোথায় রাখবো বউ? কাকেটাকে মুখ দেবে যে। তবে ফেলে দাও গে। বলিয়া বিন্দু অন্যত্র চলিয়া গেল। পিসিমা আসিয়া বলিলেন, হ্যাঁ বিন্দু, এবেলা কতখানি ময়দা মাখবে, একবার যদি দেখিয়ে দিতিস। বিন্দু মুখ ভার করিয়া বলিল, কতখানি মাখবে আমি কি জানি? তোমরা গিন্নি বাননি, তোমরা জানো না? পিসিমা অবাক হইয়া বলিলেন, শোনো কথা, কত লোক তাদের এবেলা খাবে আমি তার কি জানি। বিন্দু রাগিয়া বলিল, তবে বলো কে ওকে? সে ছিল দিদি। অমূল্যধনের পৈতের সময় 3 দিন ধরে শহরের সমস্ত লোক খেলে, তা একবারও বলেনি ছোট বউ ওটা করগে সেটা করগে। তার একটা হাড়ের যা যোগ্যতা, এবারে সমস্ত লোকেরও তা নেই। বলিয়া আর একটা ঘরে চলিয়া গেল। কদম আসিয়া জিজ্ঞাসা করিল, দিদি, জামাইবাবু বলছেন পুজোর কাপড় চোপড়গুলো। তাহার কথা শেষ হইবার পূর্বেই বিন্দু চেঁচাইয়া উঠিল, খেয়ে ফেল আমাকে, তোরা খেয়ে ফেল, যা দূর হ সামনে থেকে। কদম শশব্যস্তে পলায়ন করিল। খানিক পরে মাধব আসিয়া কয়েকবার ডাকাডাকি করিয়া বলিল, ওগো, শুনতে পাচ্ছ? বিন্দু কাছে সরিয়া আসিয়া ঝংকার দিয়া বলিয়া উঠিল, পাচ্ছি না, আমি পারবো না, পারবো না, পারবো না। হলো? মাধব অবাক হইয়া চাহিয়া রহিল। বিন্দু বলিল, কি করবে? আমার গলায় ফাঁসি দেবে? না হয় তাই দাও। বলিয়া কাঁদিয়া দ্রুতপদে সরিয়া গেল। বেলা বাড়িয়া উঠিতে লাগিল। বিন্দু বিনা কাজে ছটফট করিয়া এ ঘর ও ঘর করিয়া কেবলই লোকের দোষ ধরিয়া বেড়াইতে লাগিল। কে তাড়াতাড়ি পথের উপর কতগুলো বাসন রাখিয়া গিয়াছিল, বিন্দু টান মারিয়া সেগুলো উঠানের উপর ফেলিয়া দিয়া কি করিয়া কাজ করিতে হয় শিখাইয়া দিল। কার ভিজা কাপড় শুকাইতেছিল, উড়িয়া তাহার গায়ে লাগিবা মাত্র টানিয়া খণ্ড খণ্ড করিয়া ছিঁড়িয়া ফেলিয়া কি করিয়া কাপড় শুকাইতে হয় বুঝাইয়া দিল। যে কেহ তাহার সামনে পড়িল, সেই সভয়ে পাশ কাটাইয়া দাঁড়াইল। পুরোহিত বেচারা নিজে ভিতরে আসিয়া বলিলেন, তাই তো, বেলা বাড়তে লাগলো, কোনো বিলি ব্যবস্থায় তো দেখিনি। বিন্দু দাঁড়াইয়া কড়া জবাব দিল, কাজকর্মের বাড়িতে বেলা একটু হয়। বলিয়া আর একটা বাসন পা দিয়া ছুঁড়িয়া ফেলিয়া দিয়া আর একটা ঘরের মেঝের উপর নির্জীবের মতো বসিয়া রহিল। মিনিট 10 পরে হঠাৎ তাহার কানে একটা পরিচিত কণ্ঠের শব্দ যাইবা মাত্রই সে ধরফর করিয়া উঠিয়া দাঁড়াইয়া
দরজা দিয়া মুখ বাড়াইয়া দেখিল অন্নপূর্ণা আসিয়া প্রাঙ্গণে দাঁড়াইলেন। বিন্দু দুঃখে অভিমানে কাঁদিয়া ফেলিল। চোখ মুছিয়া সশব্দে সম্মুখে আসিয়া গলায় আঁচল দিয়া হাত জোর করিয়া বলিল, বেলা 10টা-11টা বাজে, আর কত শত্রুতা করবে দিদি? আমি বিষ খেলে তোমার মনোবাঞ্ছা পূর্ণ হয়, তাই না? হয় বাড়ি গিয়ে এক বাটি পাঠিয়ে দাও। বলিয়া চাবির গোছাটা ঝনাত করিয়া তাহার পায়ের নিচে ফেলিয়া দিয়া নিজের ঘরে গিয়া দৌড় দিয়া মাটির উপর লুটাইয়া পড়িয়া কাঁদিতে লাগিল। অন্নপূর্ণা নিঃশব্দে চাবির গোছা তুলিয়া লইয়া দৌড় খুলিয়া ভাঁড়ারে গিয়া ঢুকিলেন। অপরাহ্নে লোকজনের যাতায়াত, খাওয়ানো দাওয়ানোর ভিড় কমিয়া গিয়াছিল। তবুও বিন্দু কিসের জন্য কেবলই অস্থির হইয়া ঘর বার করিতে লাগিল। ভৈরব আসিয়া বলিল, অমূল্যবাবু স্কুলে নেই। বিন্দু তাহার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করিয়া বলিল, হতভাগা, ছেলেরা রাত্রি পর্যন্ত স্কুলে থাকে? নতুন লোক তুমি, ও বাড়িতে গিয়ে একবার দেখতে পারোনি? ভৈরব বলিল, সে বাড়িতেও তো নেই। বিন্দু চেঁচাইয়া বলিল, কোথায় কোন ছোট লোকদের ছেলের সঙ্গে ডাঙ্গুলি খেলছে? আর কি তার প্রাণে ভয় ডর আছে? এইবার একটা চোখ কানা হলেই বড়গিন্নির মনোবাঞ্ছা পূর্ণ হয়। তাহলে 10 হাত বার করে খাই। যা, যেখানে পাস খুঁজে আন। অন্নপূর্ণা ভাঁড়ারের তোরে বসিয়া আর 5 জন বর্ষীয়সীর সহিত কথাবার্তা কহিতেছিলেন। ছোট বউয়ের তীক্ষ্ণ কণ্ঠ শুনিতে পাইলেন। ঘণ্টাখানেক পরে ভৈরব আসিয়া জানাইল, অমূল্যবাবু ঘরে আছে, এলো না। বিন্দু বিশ্বাস করিতে পারিল না। এলো না কি রে? আমি ডাকছি বলেছিলি? ভৈরব মাথা নাড়িয়া বলিল, হ্যাঁ, তবু এলো না। বিন্দু এক মুহূর্ত চুপ করিয়া থাকিয়া বলিল, তোর আর দোষ কি? যেমন মা তেমনি ছেলে হবে তো। আমারও কটু দিব্যি রইল যে অমন মা বেটার মুখ দর্শনও করব না। অনেক রাত্রে অন্নপূর্ণা বাটি ফিরিতে উদ্যত হইলে পৌঁছাইয়া দিবার জন্য মাধব নিজে আসিয়া উপস্থিত হইল। বিন্দু দ্রুতপদে অদূরে আসিয়া স্বামীকে উদ্দেশ্য করিয়া ভীষণ কণ্ঠে বলিল, পৌঁছে দিতে যাচ্ছ তো যাও। উনি জলস্পর্শ করেননি, তা জানো? মাধব বলিল, সে তোমার জানবার কথা, আমার নয়। সমস্ত নষ্ট হয় দেখে নিজে গিয়ে ডেকে এনেছিলাম, এখন নিজে পৌঁছে দিতে যাচ্ছি। বিন্দু বলিল, বেশ ভালো কথা, তাহলে দেখছি তুমিও ওই দিকে। মাধব জবাব না দিয়া বলিল, চলো বৌঠান, আর দেরি করো না। চলো ঠাকুরপো। বলিয়া অন্নপূর্ণা পা বাড়াইতেই বিন্দু গর্জন করিয়া বলিল, লোকে কথায় বলে দেইজি শত্রু। নিজের যা মুখে এলো 10টা মিথ্যে সাজিয়ে বললে, কটকট করে দিব্যি করলে। 4 দিন 4 রাত ছেলের মুখ দেখতে দিলে না, ভগবানের বিচার করবেন। বলিয়া মুখে আঁচল গুজিয়া কান্না রোধ করিয়া রান্নাঘরের বারান্দায় আসিয়াই উপুর হইয়া মূর্ছিত হইয়া পড়িল। একটা গোলমাল উঠিল। মাধব অন্নপূর্ণা দুজনেই শুনিতে পাইলেন। অন্নপূর্ণা ফিরিয়া দাঁড়াইয়া বলিলেন, কি হলো দেখি? মাধব কহিল, দেখতে হবে না, চলো। কলহের কথাটা এ কয়দিন গোপন ছিল, তা আর রহিল না। পরদিন বাড়ির মেয়েরা এক জায়গায় বসিলে এলোকেশে বলিয়া উঠিলেন, যায় যায় ঝগড়া হয়েছে, ছেলের কি হলো? সে একবার আসতে পারলে না? ছোট বউ বড় মিথ্যে বলেনি, যেমন মা তেমনি ছেলে হবে তো। ঢের ঢের ছেলে দেখেছি বাবা, এমন নিমক হারাম কখনো দেখিনি। বিন্দু ক্লান্ত দৃষ্টিতে একটিবার তাহার দিকে চাহিয়া লজ্জায় ঘৃণায় চোখ নিচু করিয়া রহিল। এলোকেশে পুনরায় কহিলেন, তুমি ছেলে ভালোবাসো ছোট বউ, আমার নরেন্দ্রনাথকে নাও, ওকে তোমায় দিলুম।
মেরে ফেলো কেটে ফেলো কোনো দিন কথাটি বলবার ছেলেও নয়। তেমন সন্তান আমরা পেটে ধরিনি। বিন্দু নিঃশব্দে বসিয়া রহিল। বিন্দুর মা জবাব দিলেন, তাহার বয়স হইয়াছে, জমিদারের মেয়ে, জমিদারের গৃহিণী, তিনি পাকা লোক। হাসিয়া বলিলেন, ও কি একটা কথা গা, অমূল্যর হাড়ে মাসে জড়িয়ে আছে। না না, ওকে তোমরা অমন করে উতলা করে দিও না। বিন্দু, তোদের ঝগড়া দুদিনের মা, তাই বলে ছেলে কি তোর পর হয়ে যাবে? বিন্দু ছলে ছলে চোখে মায়ের মুখের দিকে চাহিয়া চুপ করিয়া বসিয়া রহিল। সন্ধ্যার সময় সে কদমকে ডাকিয়া বলিল, আচ্ছা কদম, তুই তো ছিলি, তুই বল, আমার এত কি দোষ হয়েছিল যে উনি অত বড় দিব্যি করে ফেললেন? বিন্দু তাহাকে এ আলোচনা করিতে আহ্বান করিয়াছে, সহসা কদম তাহা বিশ্বাস করিতে পারিল না। সে অত্যন্ত সংকুচিত হইয়া মৌন হইয়া রহিল। তথাপি বিন্দু বলিল, না না, হাজার হোক, তোরা বয়সে বড়, তোদের দুটো কথা আমাকে শুনতেই হয়। তুই বল না, এত দোষ আমার কি হয়েছিল? কদম ঘাড় নাড়িয়া বলিল, না দিদি, দোষ আর কি? বিন্দু কহিল, তবে যা না একবার ও বাড়িতে, দুটো কথা বেশ করে শুনিয়ে দিয়ে আয় না, তোর আর ভয় কি? কদম সাহস পাইয়া বলিল, ভয় কিছুই নয় দিদি, কিন্তু কাজ কি আর ঝগড়া বিবাদ করে? যা হবার তা হয়ে গেছে। বিন্দু কহিল, না না কদম, তুই বুঝিস নি, সত্যি কথা বলা ভালো, না হলেও মনে করবে আমারই যেন সব দোষ, তার কিছুই নেই। বার করে দেব, দূর করে দেব, এসব কথা বলেনিও। আমি কোনোদিন তাতে রাগ করেছি? কেন ও লুকিয়ে টাকা দিলে, কেন একবার জানালে না? কদম বলিল, আচ্ছা, কাল যাব, আজ সন্ধ্যা হয়ে গেছে। বিন্দু অপ্রসন্ন হইয়া বলিল, সন্ধ্যা আবার কোথায় কদম? তুই বড় কথা কাটিস। শীতকালের বেলা বলেই অমন দেখাচ্ছে, না হয় কাউকে সঙ্গে নে না। ওরে ও ভৈরব, শোন, হেবকে ডেকে দে তো, কদমের সঙ্গে যাক। ভৈরব বলিল, হেবকে দিয়ে বাবু বাতি পরিষ্কার করাচ্ছেন। বিন্দু চোখ তুলিয়া বলিল, ফের মুখের সামনে জবাব করে? ভৈরব সে চাহনির সম্মুখ হইতে ছুটিয়া পালাইল। কদমকে পাঠাইয়া দিয়া বিন্দু বারদই এ ঘর ও ঘর করিয়া রান্নাঘরে আসিয়া ঢুকিল। বামুন ঠাকুরন একা বসিয়া রাঁধিতেছিল। বিন্দু একপাশে বসিয়া পড়িয়া বলিল, আচ্ছা মেয়ে, তোমাকে সাক্ষী মানছি, সত্যি কথা বলো মেয়ে, কার দোষ বেশি? পাচিকা বুঝিতে পারিল না, বলিল, কিসের মা? বিন্দু বলিল, সেদিনের কথা গো, কি বলেছিলুম আমি? শুধু বলেছিলুম, দিদি, অমূল্যকে এর মধ্যে টাকা দিয়েছ? কে না জানি ছেলেদের হাতে টাকা করে দিতে নেই। বললেই তো হতো, অমূল্য কান্নাকাটি করছিল, দিয়েছি, চুকে যেত। এতে এত কথাই বা ওঠে কেন? আর এত দিব্যি দিলে সেই বা হয় কেন? 5টা ঘটিবাটি একসঙ্গে থাকলে ঠোকাঠুকি লাগে, এ তো মানুষ, তাই বলে এত বড় দিব্যি? ওই একটি বংশধর, তার নাম করে দিব্যি? আমি বলছি মেয়ে তোমাকে, ইহজন্মে আমি আর ওর মুখ দেখব না। শত্রুর দিকে ফিরে চাইব তো ওর দিকে চোখ ফেরাবো না। বামুন মেয়ে স্বভাবত অল্পভাষিণী, সে কি বলিবে বুঝিতে না পারিয়া মৌন হইয়া রহিল। বিন্দুর 2 চোখ অশ্রুপূর্ণ হইয়া উঠিল। তাড়াতাড়ি মুছিয়া ফেলিয়া ভাঙা গলায় পুনরায় বলিল, রাগের মাথায় কে দিব্যি না করে মেয়ে? তাই বলে জলস্পর্শ করলে না, ছেলেটাকে পর্যন্ত আসতে দিলে না, এইগুলো কি বড়র মতো কাজ? হাজার হোক, আমি ছোট, বুদ্ধি কম, যদি তার পেটের মেয়েই হতো, কি করতো তাহলে?
আমিও তেমনি ওর নাম কখনো মুখে আনবো না, তা তোমরা দেখো। বামুন ঠাকুরন তথাপি চুপ করিয়া রহিল। বিন্দু বলিয়া উঠিল, আর ওই দিব্যি দিতে জানে, আমি জানি নে। কাল যদি ও বাড়িতে গিয়ে বলে আসি এক বাটি বিষ পাঠিয়ে না দাও তো তোমারও ওই দিব্যি রইল, কি হয় তাহলে? আমি দুদিন চুপ করে আছি, তারপরে হয় কি ওই দিব্যি দিয়ে আসবো, না হয় নিজেই এক বাটি বিষ খেয়ে বলে যাব দিদি পাঠিয়ে দিয়েছে। দেখি 5 জনে ওকে ছিছি করে কিনা, ও জব্দ হয় কিনা। বামুন ঠাকুরন ভয় পাইয়া মৃদুস্বরে বলিল, ছি মা, ওসব মতলব করতে নেই, ঝগড়া বিবাদ চিরস্থায়ী হয় না। উনিও তোমাকে ছেড়ে থাকতে পারবেন না, অমূল্য ধনও পারবে না। এ কদিন সে যে কেমন করে আছে আমরা তাই কেবল ভাবি। বিন্দু ব্যগ্র হইয়া বলিল, তাই বলো মি, নিশ্চয় তাকেও মারধর করে ভয় দেখিয়ে রেখেছে। সে একটা রাত আমাকে না হলে ঘুমাতে পারে না, আজ 5 দিন 4 রাত কেটে গেল। ও মাগির কি আর মুখ দেখতে আছে? ওই যে বলল শত্রুর দিকে ফিরে যাইব তো ওর দিকে ইহজন্মে আর না। বামুন ঠাকুরন নিজের কবজির কাছে একটা কালো দাগ দেখাইয়া কহিল, এই দেখো মা, এখনো কালশিরে পড়ে আছে। সে রাত্রে তোমার মূর্ছা হয়েছিল, এসব কথা জানো না। অমূল্য ধন কোথা থেকে ছুটে এসে তোমার বুকের উপর পড়ে সে কি কান্না! সে তো আর কখনো দেখেনি, বলে ছোট মা মরে গেল। না দেয় তোমার চোখে মুখে জল দিতে, না দেয় বাতাস করতে। আমি টানতে গেলুম, আমাকে কামড়ে দিলে। বড় মা টানতে গেলেন, তাকে আঁচড়ে কামড়ে ছিঁড়ে এক করে দিলে। লোকে রুগীর সেবা করবে কি মা, তাকে নিয়েই ব্যস্ত। শেষে 4-5 জন মিলে টেনে নিয়ে যায়। বিন্দু নির্নিমেষ চোখে তাহার মুখের পানে চাহিয়া কথাগুলো যেন গিলিতে লাগিল। তারপর অতি দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলিয়া ধীরে ধীরে উঠিয়া গিয়া নিজের ঘরে গিয়া দৌড় দিয়া শুইল। শুনছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিন্দুর ছেলে 3য় পর্ব। গল্প পাঠে আমি মধুমিতা। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখে তা অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটি ক্লিক করে রাখবেন, এই রকমই ভিন্ন স্বাদের গল্প প্রতিনিয়ত শোনার জন্য। খুব শীঘ্রই নতুন একটি পর্ব নিয়ে হাজির হব। ততক্ষণের জন্য বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।